নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা এক রমণীর গল্প। শুরু করছি। বড় রাস্তায় বাস থেকে নামতেই ঝপ করে অন্ধকার নেমে গেল। ইদানিং লোডশেডিংটা ভীষণ বেড়েছে। অনেক দূরের পাওয়ার স্টেশনগুলোতে কী সব গোলমাল হয়েছে। তার ধাক্কায় কলকাতা মেট্রোপলিসে যখন তখন আলো চলে যাচ্ছে, মাথার ওপর পাখা ঘুরছে না। একবার আলো টালো গেলে তো 2-3 ঘন্টার ভেতর জ্বালার নাম নেই। কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, জিওগ্রাফি অফ ডার্কনেস। খুব সম্ভব রাত্রিরের কলকাতার লোডশেডিং মাথায় রেখে বইটা লেখা হয়েছিল। এদিকের পথঘাট আমার এত চেনা যে অন্ধকারে হাঁটতে অসুবিধে হয় না। শুধু ক্যালকাটা টেলিফোন, সিএমডিএ বা কর্পোরেশন যেসব গর্ত টর্ত খুঁড়ে রেখেছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হয়। বাসস্টপ থেকে বাঁ দিকের ফুটপাথ ধরে মিনিটখানেক হাঁটলে মণিময় তাদের মাল্টি স্টোরেড বিল্ডিং। কোঅপারেটিভ করে ওরা ওই 8 তলা বাড়িটা করেছেন। একসময় সেখানে পৌঁছে গেলাম। মণিময় তাদের ফ্ল্যাটটা 3 তলায়। লিফট ছাড়াও সেখানে উঠতে খুব একটা কষ্ট হয় না। ফ্ল্যাটটা 8 তলায় হলেও সিঁড়ি ভেঙে এখন উঠতে হতো, কেননা নীলিমা বৌদি আমার জন্য সে বিকেল থেকে অপেক্ষা করতে করতে এতক্ষণে নিশ্চয়ই হতাশ হয়ে পড়েছেন। ধরেই নিয়েছেন আজ আর আমি আসতে পারছি না। বিকেল 4টে আমার এখানে পৌঁছানোর কথা, এখন 7:45। অফিস থেকে বেরোতে বেরোতেই 6:30 হয়ে গেল। তারপর কোনো রকমে একটা বাসে ঝুলতে ঝুলতে এসে মৌলালির মুখে জ্যামে পড়ে গেলাম। প্রায় 45 মিনিট সেখানে আটকে থাকতে হলো। কলকাতার রাস্তাঘাট আর বাস ট্রামের যা হাল, কোথাও ঠিক সময়ে পৌঁছানো অসম্ভব ব্যাপার। অন্ধকারে 40 সিঁড়ি ভেঙে মণিময় তাদের ফ্ল্যাটের সামনে এসে টের পেলাম হৃৎপিণ্ডের ওপর দিয়ে যেন 1000টা ঘোড়া ছুটে যাচ্ছে। 2 দিন আগে যখন মণিময়দার পেটের বায়োপসি করা হয় তখন থেকেই বুকের ভেতর চাপা উৎকণ্ঠা টের পাচ্ছিলাম। আজ বিকেলে বায়োপসির রিপোর্টটা নীলিমা বৌদির নিয়ে আসার কথা। ওটা পাওয়া গেলে মণিময়দার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে পরামর্শের জন্য নীলিমা বৌদি আমাকে আসতে বলেছিলেন। রিপোর্টে কী থাকতে পারে ডাক্তার মনোজ সেন পরিষ্কার একটা আভাস আমাকে আগেই দিয়েছেন, সেটা অবশ্য নীলিমা বৌদিকে জানায়নি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারি 6 দিন আগের সেই উদ্বেগটা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। অনেকক্ষণ পর আস্তে আস্তে টোকা দিতে থাকি। প্রায় সঙ্গে সঙ্গেই এক হাতে কাচের লণ্ঠন নিয়ে দরজা খুলে দেন নীলিমা বৌদি। ওর দিকে চোখ পড়তেই চমকে উঠি। 2 দিন আগে শেষ দেখা হয়েছিল নার্সিংহোমে। এর মধ্যেই তার বয়স আচমকাই যেন অনেক বেড়ে গেছে। 50 এখনো পেরোননি, কিন্তু চুল অর্ধেক সাদা হয়ে গেছে। চোখের তলায় কালির পুরু ছোপ, কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে। গায়ের রং একসময় ছিল পাকা ধানের মতো, এখন তার উপর কালচে আবরণ পড়েছে। মসৃণ ত্বক কুঁচকে কত যে সরু সরু দাগ ফুটে বেরিয়েছে, হিসেব নেই। নীলিমা বৌদি এক পলক আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর নির্জীব গলায় বলেন, আসুন। আমি ভেতরে ঢুকে যাই। নীলিমা বৌদি দরজা বন্ধ করে দেন। এই ফ্ল্যাটে কম করে 2-250 বার এসেছি। এখানকার নকশা আমার মুখস্থ। মোট 3খানা বেডরুম, কিচেন, স্টোর, 3 ঘরে 3টে অ্যাটাচড বাথ, ডাইনিং কাম ড্রয়িং হল ইত্যাদি। এছাড়া রাস্তার দিকের ঘর দুটোর গায়ে 2টো মাঝারি ব্যালকনি। বছর 15 আগে কলকাতার মানুষ ফ্ল্যাট বাড়িতে থাকাটা যখন বিশেষ পছন্দ করতো না, বিল্ডিং মেটেরিয়ালের দাম ছিল যথেষ্ট কম, সেই সময় এই কোঅপারেটিভের ফ্ল্যাটটা বেশ সস্তায় কিনেছিলেন মণিময়দা। লক্ষ্য করলাম দেরি করে আসার জন্য কিছুই বললেন না নীলিমা বৌদি, অথচ আগে হলে 1000টা কৈফিয়ত দিতে হতো। সোজা ওদের শোয়ার ঘরের দিকে যাচ্ছিলাম। নীলিমা বৌদি নিচু গলায় বললেন, আগে আমার সঙ্গে এই ঘরে আসুন।
ডান পাশের ঘর থেকে মণিময়দার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে, কে এলো? সুধীশ? আমি সাড়া দিই, হ্যাঁ মণিময়দা। আরে এখানে এসো, আসছি একটু পরে। বাঁদিকের একটা ঘরে আমাকে নিয়ে আসেন নীলিমা বৌদি। লণ্ঠনটা নিচু সেন্টার টেবিলে রেখে আমরা মুখোমুখি বসি। আমি কিছু বলার আগেই হঠাৎ 2 হাতে মুখ ঢেকে একেবারে ভেঙে পড়েন নীলিমা বৌদি। ফুঁপিয়ে ফুঁপিয়ে ঝাপসা গলায় বলেন, আমার তো সর্বনাশ হয়ে গেল সুধীশ ঠাকুরপো। বুঝতেই পারছিলাম বায়োপসি পরীক্ষার ফলাফল জেনে গেছেন নীলিমা বৌদি। তার কান্না এবং অসহায়তা আমার মধ্যেও যেন চারিয়ে যাচ্ছিল। তবু আমি বললাম, বৌদি কাঁদবেন না, এই সময় অস্থির হয়ে পড়লে মণিময়দাকে কে সাহস দেবে? বৌদি উত্তর দিলেন না। কিছুক্ষণ কাঁদার পর খানিকটা শান্ত হলেন। এবার জিজ্ঞেস করলাম, মণিময়দার ট্রিটমেন্টের ব্যাপারে ডাক্তার সেন কি বললেন? উনি বললেন খুব তাড়াতাড়ি আপনার দাদাকে ভর্তি করতে, পারলে 2-1 দিনের ভিতরই। অপারেশন উনি নিজেই করবেন। কি বলবো ঠিক করে উঠতে পারিনি। নার্সিংহোম থেকে ফিরে আপনার জন্যই অপেক্ষা করছি। অপারেশন করলে সেরে যাবার চান্স কতটা? এই সম্বন্ধে আমি তো কিছুই জিজ্ঞাসা করিনি, তবে অপারেশনের ওপর উনি খুব জোর দিচ্ছেন। ওর মতো এত বড় একজন ডাক্তার যখন বলছেন, তখন ওটা করে ফেলাই ভালো। মণিময়দাকে অপারেশনের কথা বলেছেন? বলেছি। উনি কি বললেন? ওর কোনো আপত্তি নেই। তাহলে কালই নার্সিংহোমে ভর্তি করে দেওয়া যাক। আমি সকালে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব। যা কষ্ট পাচ্ছেন মণিময়দা, এ তো চোখে দেখা যায় না। অপারেশনটা হয়ে গেলে উনি নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেন নীলিমা বৌদি। অনেকক্ষণ পর দ্বিধান্বিতভাবে বলেন, কিন্তু। বুঝতে পারছি অপারেশনের ব্যাপারে ভয় পাচ্ছেন নীলিমা বৌদি। আমি বললাম, কিন্তু কি? অপারেশনের আগে তো বন্ডে সই করতে হবে। হ্যাঁ, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে লিখিত কনসেন্ট দিতে হয়। আপনিও দেবেন? আমি তা পারবো না সুধীশ ঠাকুরপো। মনে জোর আনুন বৌদি, অপারেশনটা খুব জরুরি। জানি, কিন্তু বন্ডে সই দেওয়াটা তো আমার পক্ষে সম্ভব নয়। কেন? কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ নীলিমা বৌদির মুখের ওপর স্থির হয়ে আছে। অদম্য কোনো আবেগে তার ঠোঁট ভীষণ কাঁপছিল, চোখ কুঁচকে যাচ্ছিল। ভিতরে দারুণ কোনো ভাঙচুর চলছে, সেটাই তার তাকানোর মধ্যে ফুটে উঠেছিল। নীলিমা বৌদি একসময় বললেন, সই দেওয়ার অধিকার আমার নেই সুধীশ ঠাকুরপো। প্রথমটা অবিশ্বাস্য মনে হলো। পরক্ষণে আমার সমস্ত অস্তিত্বের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা ঘটে যায়। বিমূঢ়ের মতো বললাম, আপনি কি বলছেন? আপনি তো ওর স্ত্রী, আপনার ছাড়া আর কার অধিকার আছে? আমি ওর স্ত্রী নই। আমার মাথার ভিতর এবার বিস্ফোরণ ঘটে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি, তারপর বলি, এই আপনি কি বলছেন? বুঝতে পারছেন? আমার মনোভাব ধরতে পারছিলেন নীলিমা বৌদি। স্পষ্ট গলায় বলেন, আমার মাথা ঠিকই আছে সুধীশ ঠাকুরপো। যা বললাম তার ভিতর এতটুকু মিথ্যে নেই। তাহলে আপনার সঙ্গে মণিময়দার সম্পর্কটা কি? সব বলবো, তার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি? আপনাকে একবার পাটনায় যেতে হবে। আমি অবাক হয়ে যাই, বলি, সেখানে যাব কেন? এবার নীলিমা বৌদি যা বলেন তা এই রকম। পাটনার কদমকুয়াতে মণিময়দাদের বাড়ি। 3 জেনারেশন ধরে ওরা ওই শহরের বাসিন্দা। সেখানে মণিময়দার মা এবং ভাইরা থাকেন। তাদের কাছে আছেন তার বিবাহিতা স্ত্রী কণিকা। মণিময়দার এই শেষ সময়ে তার আইনসঙ্গত আত্মীয় স্বজন এবং স্ত্রীর কাছে থাকা দরকার। তারাই সিদ্ধান্ত নেবেন অপারেশনটা করবেন কিনা। করলে কণিকাকেই বন্ডে সই দিতে হবে। আমার হাত ধরে রেখেছিলেন নীলিমা বৌদি। বলেন, ওদের আপনাকে নিয়ে আসতেই হবে।
মণিময়দা এবং নীলিমা বৌদির সঙ্গে আমার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। মণিময়দা আর আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। উনি যে ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি সেখানকার টাইপিস্ট কাম স্টেনোগ্রাফার। 17 বছর আগে কলেজ থেকে বেরিয়ে এই চাকরিটায় ঢুকেছিলাম। তারও বছর আগে থেকে মণিময়দা এই কোম্পানিতে কাজ করছেন। মণিময়দা আমার অফিসের বস, কিন্তু কখনো তা বুঝতে দেননি। শুধু আমার সঙ্গেই না, ডিপার্টমেন্টের সবার সঙ্গেই তার ব্যবহার চমৎকার। মাঝখানে দেওয়াল তুলে নিজেকে তিনি নাগালের বাইরে সরিয়ে রাখেননি। আমোদে হাসি খুশি হৃদয়বান এই মানুষটি চাকরিতে জয়েন করার দিন থেকেই আমাকে সস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। কবে যে মণিময়দা প্রথম আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে না। তখন ওরা ওল্ড বালিগঞ্জে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। তারপর কোঅপারেটিভ করে ওদের নিজস্ব ফ্ল্যাট হলো। প্রথম আলাপের দিনটি থেকেই স্নেহে মাধুর্যে আন্তরিকতায় আমাকে অভিভূত করে রেখেছেন নীলিমা বৌদি। মনেই হয় না ওদের কাছে আমি একজন বাইরের উটকো লোক। 17 বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে আমি মিশে গেছি। একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে, এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না। কার কাছে যেন শুনেছিলাম বিবাহিত জীবন নাকি গোলাপ বাগান নয়, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই আছে। কিন্তু 17 বছরে একদিনের জন্য দেখিনি কোনো কারণে মণিময়দা আর নীলিমা বৌদির ভেতর খিটিমিটি হয়েছে, বা দুজনে কথা বন্ধ করে দিয়েছেন, কিংবা নীলিমা বৌদি রাগটাগ করে বাপের বাড়ি চলে গেছেন। সর্বক্ষণ হাসি, রগর, মজা এবং হাজার রকমের খুনসুটি। সমস্ত দিন নিজেদের মধ্যে তারা মগ্ন হয়ে আছেন। এমন পরিতৃপ্ত নারী এবং পুরুষ কচ্চিৎ দেখা যায়। কিন্তু এই 17 বছরে কোনো ঘটনায় বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিত একটি স্ত্রী আছেন। কণিকা নামে সেই মহিলাটি যদি থেকেই থাকেন, নীলিমা বৌদি তবে কে? আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে আমি কি? আপনার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক, পাটনায় গেলেই আপনি জানতে পারবেন সব। সুধীশ ঠাকুরপো, দয়া করে কাল আপনি ওখানে চলে যান। আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময়দা জানেন? না। বৌদি, একটা কথা বলবো? আপনি যা বলবেন আমি তা জানি, তবু বলুন। মণিময়দার সঙ্গে আপনার যে সম্পর্কটা 17 বছর ধরে জেনেছি, তার বাইরে আর কিছু জানার আমার ইচ্ছা নেই। আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন। কি ব্যাপারে? আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না। জীবনের অনেকগুলো দিন কেটে গেল, এই শেষ বয়সে এইসব জটিলতা তৈরি করে কি লাভ? লাভ লোকসানের কথা আমি ভাবছি না। জীবনে এমন একটা সময় আসে যখন চুলচেরা হিসেব করে অনেক কিছু মিটিয়ে দিতে হয়। ধরুন আমি সেই রকম কিছু একটা করতে চাইছি। আমি বুঝতে পারি যৌবনের উন্মাদনায় একদিন গর্হিত কিছু করে ফেলেছিলেন নীলিমা বৌদি এবং মণিময়দা। এই মুহূর্তে মণিময়দার আয়ু যখন নিশ্চিতভাবেই ফুরিয়ে আসছে, তীব্র গ্লানি এবং পাপ বোধে আক্রান্ত মহিলাটি বিপুল ঝুঁকি নিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। কিন্তু এর জন্য কতটা দাম দিতে হবে সে সম্পর্কে আদৌ তিনি ভাবেননি। আমি বললাম, বৌদি, আপনাদের অতীত সম্বন্ধে আমার এতটুকু কৌতূহল নেই। যা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তাকে কবর থেকে তুলে এনে কেন নিজের ক্ষতি করতে চাইছেন? একগুঁয়ে একটা জেদ নীলিমা বৌদির ওপর ভর করে। তিনি বলেন, সব কিছু শেষ হয়ে যায় না সুধীশ ঠাকুরপো, আমার ওপর এই অনুগ্রহটুকু শুধু করুন, পাটনায় গিয়ে ওদের নিয়ে আসুন। কিন্তু বৌদি, ওরা এলে কীভাবে ভাবতে পারেন? আমি পারি। আমাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। অফিসের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর LIC পলিসিতে আপনার মণিময়দা আমাকে নমিনি করেছেন, সেগুলো খোয়াতে হবে। আমি সব কিছুর জন্য প্রস্তুত।
কাউকে এর জন্য কোর্টে যেতে হবে না, আমি নিজেই লিখিতভাবে সব সত্য ছেড়ে দেব। কিন্তু আপনি এই ফ্ল্যাট ছেড়ে যাবেন কোথায়? তা এখনও ঠিক করিনি। একসময় স্কুল মাস্টারি করতাম, আমার নিজস্ব কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, আর আছে বিয়ের একটা ডিগ্রি। কোথাও না কোথাও কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আপনি এতদিন এইসব ভাবেননি কেন? বলেই মনে হলো এই প্রশ্নটা না করলেই ভালো হতো। নিজের অজান্তেই মুখ থেকে যেন এটা বেরিয়ে এসেছে। পরক্ষণেই সংকোচে মাথা নিচু হয়ে গেল। বললাম, আমার অন্যায় হয়ে গেছে বৌদি, আপনি কিছু মনে করবেন না। নীলিমা বৌদির কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। বললেন, আপনার বিব্রত হবার কোনো কারণ নেই, এই কথা জিজ্ঞেস করতেই পারেন। এতকাল আমি আচ্ছন্ন হয়েছিলাম, নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতাম না। আমি বুঝতে পারছি নীলিমা বৌদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে মনস্থির করে ফেলেছেন, তাকে কিছুতেই ঠেকানো যাবে না। তবু মরিয়া হয়েই বললাম, এখন আপনি চলে গেলে আর মণিময়দার স্ত্রী যদি এখানে আসেন, ব্যাপারটা তো জানাজানি হয়ে যাবে। তখন মণিময়দার সামাজিক মর্যাদা কোথায় নেমে যাবে আপনি ভাবতে পারেন? আমি সেদিকটাও ভেবে দেখেছি, কিন্তু আমার আর ফেরার রাস্তা নেই। জীবনের কঠিন সত্যকে বহুকাল এড়িয়ে চলেছি, এবার ঘাড় ধরে সে আমাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ডাক্তার সেনের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তিনি জানিয়ে দিয়েছেন অপারেশন হলেও আপনার দাদার বাঁচার আশা খুব কম। তিনি থাকতে থাকতেই আমাকে সব কিছু করে ফেলতে হবে। আপনি মণিময়দাকে এই কথা জানিয়েছেন? না, আমি পরে জানিয়ে দেব। এই সময় সুধা এসে দরজার সামনে দাঁড়ায়। সে মণিময়দাদের কাজের মেয়ে, বয়স 40-42। সুধা বলে, দাদাবাবু আপনাদের ডাকছেন। তুই যা, আমরা এক্ষুনি আসছি। চলুন ওই ঘরে যাওয়া যাক, দেরি করলে ফের আপনার দাদা সুধাকে পাঠাবে। উঠে পড়তে পড়তে নীলিমা বৌদি আবার বললেন, কাল আপনার পাটনায় না গেলেই নয়, ওদের নিয়ে ফিরে এলে তবেই অপারেশনের ব্যবস্থা হবে। আর কি? হাওড়ায় নেমে আমাকে একটা ফোন করবেন। কেন? দরকার আছে। নীলিমা বৌদির উদ্দেশ্যটা কি বুঝতে পারি না, তবে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করলাম না। আজ লোডশেডিংটা বেশিক্ষণ ভোগালো না। পাশের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আলো এসে গেল। মণিময়দা বিশাল জোড়া জানলার পাশে একটা খাটে শুয়ে আছেন। 1 বছর আগেও চমৎকার পেটানো স্বাস্থ্য ছিল তার। মুখে সারাক্ষণ ঝলমলে সরল একটা হাসি লেগে থাকত। ওই হাসিটা দেখলে বোঝা যেত এই মানুষটার মধ্যে নোংরা কোনো ব্যাপার থাকতেই পারে না। ভরাট মুখে শৌখিন একটু গোঁফ ছিল। এখন আর 1 বছর আগের মানুষটাকে চেনা যায় না। গায়ের রং পুড়ে ঝামার মতো, চোখের তলায় গাঢ় কালির পোঁচ, শরীর বিছানায় লেগে গেছে, চামড়া ঢলঢলে রবারের মতো, কোনো রকমে হাড়ের ওপর আটকে আছে যেন। সারা দেহে শ্বাস বলতে কিছুই অবশিষ্ট নেই। মণিময়দার সেই উজ্জ্বল হাসিটা আমার স্মৃতির মধ্যেই রয়েছে। তার বদলে ওর সারা মুখ জুড়ে এখন শুধু নিদারুণ কষ্টের একটা ছাপ। মণিময়দাকে দেখা মাত্রই টের পাওয়া যায় তার জীবনী শক্তি শেষ হয়ে এসেছে, খুব বেশি দিন আর বাঁচবেন না। ক্যান্সার তার আয়ু দ্রুত কমিয়ে দিচ্ছে। মণিময়দা ক্ষীণ গলায় বলেন, বসো সুধীশ। খাটের পাশে একটা বেতের মোড়ায় বসে পড়ি। নীলিমা বৌদি একধারে দাঁড়িয়ে থাকেন। মণিময়দা বলেন, আজ তোমার আসতে অনেক দেরি হয়েছে। তোমার বৌদি আর আমি খুব চিন্তা করছিলাম। দেরি হওয়ার কারণটা মণিময়দাকেও জানাতে হয়। তিনি এবার বলেন, তোমার বৌদি বায়োপসির রিপোর্ট নিয়ে এসেছে, নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ। অপারেশনের কথাও নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ। ওটা করিয়েই ফেলতে হবে সুধীশ, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না।
তারপর মণিময়দা তার শীর্ণ হাত বাড়িয়ে আমার একটা হাত ধরেন, বলেন, সুধীশ, নার্সিংহোম থেকে আমি খুব সম্ভব আর ফিরব না। এ আপনি কি বলছেন দাদা? নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে উঠবেন। আমরা গিয়ে আপনাকে বাড়ি নিয়ে আসব। একদিন পর পাটনায় পৌঁছে মণিময় তাদের বাড়িটা খুঁজে বার করতে অসুবিধা হয় না। ওরা এখানে 3 জেনারেশন ধরে আছেন। কদমকুমায় এসে মণিময় তার বাবার নাম করতেই রাস্তার একটি লোক ওদের বাড়ি দেখিয়ে দিলেন। চওড়া চওড়া পিলারের ওপর পুরনো আমলের প্রকাণ্ড তেতলা বাড়ি মণিময় দাদের। সামনের দিকে অনেকটা খোলা জায়গা। তার একধারে গ্যারেজে একটা পুরনো ফোর্ড গাড়ি আর একটা ঝকঝকে নতুন অ্যাম্বাসেডর। গেটে প্রকাণ্ড পাগড়ি মাথায় এক অতি বৃদ্ধ দারোয়ান। এখন এই সকালবেলায় সবে বাড়ির লোকজনের ঘুম ভেঙেছে। নীলিমা বৌদির কাছ থেকে জেনে এসেছিলাম মণিময় তার 3 দাদা, 3 বৌদি, মা এবং দাদাদের ছেলেমেয়েরা এখানে থাকে। প্রাচীনকালের ডাইনোসরদের মতো সারা দেশের যৌথ পরিবারগুলো যখন ধ্বংস হয়ে গেছে, সেই সময় মণিময়দারা এখনও একসঙ্গেই আছেন। নীলিমা বৌদি জানিয়ে দিয়েছিলেন মণিময় তাদের বাড়ির সবাই লয়ার। ওর বাবা ছিলেন পাটনা হাইকোর্টের জবরদস্ত অ্যাডভোকেট। 3 দাদাও ওখানে প্র্যাকটিস করেন, শুধু মণিময়দাই এই ঘরানার বাইরে। দারোয়ানকে জানালাম মণিময়দার ভাইদের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান একতলা ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ভেতরে খবর দিতে গেল। বড় বড় 2 ব্লেডওয়ালা 30-32 সালের মডেলের ফ্যান, বিশাল বিশাল সোফা, একধারে গির্দাবালিশে সাজানো ফরাশ, কারুকাজ করা সেন্টার টেবিল ইত্যাদি দেখে টের পাওয়া যায় এই বাড়িতে সাবেক চাল অনেকটাই বজায় আছে। কিছুক্ষণ বাদে 3 জন ভারী চেহারার বয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে ঢুকলেন। তাদের মুখের চোখের আদল দেখেই টের পাওয়া গেল এরা মণিময়দার 3 দাদা। আমি কোত্থেকে কী উদ্দেশ্যে এসেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে 3 ভাই ভীষণ গম্ভীর হয়ে গেলেন। এরপর অনেকক্ষণ চুপচাপ। আমি ভয়ানক অস্বস্তি বোধ করতে থাকি। একসময় স্তব্ধতা ভেঙে বড় ভাই কান্তিময় কর্কশ গলায় জিজ্ঞেস করেন, সেই মেয়ে মানুষটা এখন কোথায়? মনির কাছেই আছে? বদ নষ্ট মেয়ে মানুষ। মেয়ে মানুষটা কে বুঝতে অসুবিধা হয় না। নীলিমা বৌদি সম্পর্কে মণিময়দাদের বাড়িতে কি নিদারুণ ঘৃণা এবং ক্রোধ জমা হয়ে আছে তা ওই কথায় টের পেয়ে যাই। একবার ভাবি অমন একজন অসাধারণ ভদ্র এবং মর্যাদা সম্পন্ন মহিলার সম্বন্ধে কান্তিময় যে নোংরা মন্তব্য করলেন তার প্রতিবাদ করি। পরক্ষণেই মনে হয় তাতে অযথা খানিকটা তিক্ততাই সৃষ্টি হবে। নিজেকে যতখানি সম্ভব সংযত রেখে বলি, হ্যাঁ, উনি ওখানেই আছেন। আমরা কণিকাকে নিয়ে কলকাতায় যাব, অ্যান্ড উই উড অ্যাসর্ট আওয়ার রাইটস। মণিময়ের মেজদা প্রভাময় বলেন, কলকাতায় গিয়েই ঘাড় ধরে ওই মেয়ে মানুষটাকে বার করে দেব। এবারও দাঁতে দাঁত চেপে মুখ বুজে থাকি। মণিময়দার ছোটদা আনন্দময় হঠাৎ আমার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন। বলেন, আপনি কোথায় উঠেছেন? একটা ছোট হোটেলের নাম করে বললাম, ওইখানে। গাড়ি বার করে দিচ্ছি, আপনার মালপত্র এখানে নিয়ে আসুন। রাতের দিকে কলকাতার একটা ট্রেন আছে, এখান থেকে আমরা একসঙ্গে চলে যাব। এ বাড়িতে ওঠার ইচ্ছা একেবারেই নেই। নীলিমা বৌদি সম্পর্কে এদের মনোভাব আমার মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখানে একটা মিনিট আমার পক্ষে কি কষ্টদায়ক বোঝাতে পারবো না। বললাম, আমি ওখানেই ঠিক আছি। কয়েক ঘন্টার জন্য আবার মালপত্র টানা হ্যাচড়া করে লাভ নেই। ট্রেন কটায় আছে? আনন্দময় বললেন, এই তো 8টা নাগাদ। আমি 7টার মধ্যেই পৌঁছে যাব স্টেশনে। আপনারাও চলে যাবেন, স্টেশনে দেখা হবে। আচ্ছা, এবার চলি। আমি বলতে বলতেই উঠে পড়ি। এবার ওনার ভাইরা বেশ লজ্জিত হয়ে পড়েন। তাদের খেয়াল হয় কলকাতা থেকে যে লোকটা এত কষ্ট করে এত দূর ছুটে এসেছে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। নীলিমা বৌদি সম্পর্কে তাদের বিতৃষ্ণা বা ক্রোধ থাকতে পারে, কিন্তু আমার অপরাধ কি? অতিথিকে আপ্যায়নের জন্য এবার তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন।
তিন ভাই সমস্বরে বলে ওঠেন, না না, উঠবেন না, অন্তত চাটা খেয়ে যান। ক্ষমা করবেন। মণিময়দার ভাইদের নতুন করে আর কোনো অনুরোধ করার সুযোগ না দিয়ে আমি বেরিয়ে পড়ি। 7টায় স্টেশনে মণিময়দার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়। ওদের সঙ্গে রোগা ফর্সা বিষণ্ণ চেহারার মধ্যবয়সী একটি মহিলাও রয়েছেন। তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা এবং দুর্ভাবনার ছাপ। আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন প্রভাময়। বলেন, এ হলো কণিকা, মণির স্ত্রী। ঠিক হয়, সব ভাই আমার সঙ্গে কলকাতায় যাবেন না, বড় ভাই কান্তিময় আর কণিকাই শুধু যাবেন। 8টায় ট্রেন এলে আমরা উঠে পড়ি। সারাটা পথ আমাদের মধ্যে একটাও কথা হয় না। পরদিন হাওড়ায় পৌঁছেই কথা মতো স্টেশন থেকে নীলিমা বৌদিকে ফোন করি। আমি কি ওদের নিয়ে সোজা ফ্ল্যাটে আসব? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু? কোনো কিন্তু নয়, আপনি অবশ্যই ওদের নিয়ে আসুন। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিলেন নীলিমা বৌদি। গভীর উদ্বেগ নিয়ে কান্তিময় এবং কণিকাকে সঙ্গে করে যখন মণিময়দার ফ্ল্যাটে পৌঁছে যাই, নীলিমা বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর কান্তিময়রা মণিময়দার খাটের পাশে এসে দাঁড়ালে বিহবলের মতো তিনি তাকিয়ে থাকেন শুধু। পাটনা থেকে কণিকাদের নিয়ে আসার 3 দিন পর মণিময়দার অপারেশন হলো। শুরু হয়েছিল সকাল 9টায়, শেষ হলো 1টায়। আমি কণিকাদের সঙ্গে উদ্বিগ্ন মুখে নার্সিংহোমের করিডোরে অপেক্ষা করছিলাম। ডাক্তার সেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলে জিজ্ঞাসা করলাম, কেমন বুঝলেন? ডাক্তারবাবু মৃদু হাসলেন, বললেন, আমাদের তো হতাশ হতে নেই, দেখা যাক। একসময় কণিকারা চলে যান। আমি অন্যমনস্কর মতো নার্সিংহোমের বাইরে আসি। রাস্তা পেরুতে যাব, হঠাৎ ডাকটা কানে ভেসে আসে, সুধীশ ঠাকুরপো। চমকে মুখ ফেরাতেই চোখে পড়ে ফুটপাথের এক ধারে দাঁড়িয়ে আছে নীলিমা বৌদি। মুহূর্তের জন্য আমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হয়ে যায়। কান্তিময়রা আসার পর একটা চিঠিতে এই বাড়ির মালিকানা, মণিময়দার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সত্ত্ব ছাড়ার কথা লিখে দিয়ে তিনি যে কোথায় চলে গিয়েছিলেন কে জানে। তারপর এই দেখা হলো। একটা ঘোরের মধ্যে যেন তার কাছে দৌড়ে চলে যাই। বলি, বৌদি আপনি? হ্যাঁ আমি। রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আপনারা চলে যাবার পর নার্সিংহোমে গিয়ে আপনার দাদার খবর নিই। আজ তো অপারেশন হয়ে গেল। হ্যাঁ। ডাক্তার সেন অপারেশনের পর কিছু বললেন? আসল কথাটা জানাই না, শুধু বলি অপারেশন সাকসেসফুল। আমার চোখের দিকে তাকান নীলিমা বৌদি। অদ্ভুত একটু হাসেন শুধু। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করি, আপনি এখন কোথায় আছেন বৌদি? সেটা জানাবার মতো কোনো জায়গা নয়। বুঝতে পারি তার ঠিকানা কিছুতেই দেবেন না নীলিমা বৌদি। একটু চিন্তা করে বলি, একটা কথা বলবো? বলুন না। আপনাকে অন্য কোথাও থাকতে হবে না, আমাদের কাছে চলুন। আমরা মোটে 3টে মানুষ, শুভা, আমি আর আমার ছেলে বিনু। ঠাকুরদার আমলের বাড়িটাও তো কত বড়, আপনার এতটুকু অসুবিধা হবে না। আপনার দাদা ছাড়া এইভাবে আমাকে কেউ বলেনি। আমার মন ভরে গেছে সুধীশ ঠাকুরপো। কিন্তু কি? নতুন করে আমি আর কোথাও জড়াতে চাই না। এরপর আমার আর কিছু বলার থাকে না। নীলিমা বৌদি খানিকক্ষণ ইতস্তত করে বলেন, আপনাকে আমার কিছু জানাবার আছে। কি? আমি মানুষটা কে, আপনার দাদা বিবাহিত হওয়া সত্ত্বেও তার জীবনে কেমন করে এলাম, এইসব সম্পর্কে নিশ্চয়ই আপনার কৌতূহল আছে। কণিকারা আপনাকে কি কিছু জানায়নি? না, আপনি আমার বৌদি, এর বেশি আমার আর কিছু জানার ইচ্ছে নেই। তবু তো আমাকে বলতেই হবে। যাকে এতদিন বৌদি বলে সম্মান করে এসেছেন, সে যে কত বড় পাপিষ্ঠা তা আপনার জানা দরকার। আমাকে এসব বলবেন না বৌদি। নীলিমা বৌদি কিন্তু আমার কথা শোনেন না। তার ওপর অপার্থিব কিছু যেন চেপে বসে। দুপুরের রোদে দাঁড়িয়ে যা বলে যান তা এই রকম,
নীলিমা বৌদি মণিময় দাদের দূর সম্পর্কের আত্মীয়। কম বয়সে বিয়ে হয়েছিল তার। 2 বছরের মধ্যেই বিধবা হয়ে বাবের বাড়ি ফিরে আসেন। এই বিপর্যয়ের পর প্রথম সহানুভূতি বোধ করতেন মণিময় দা। তারপর কবে যে সেটা গভীর ভালোবাসায় দাঁড়িয়ে গিয়েছিল টের পাননি। জানাজানি হয়ে যাওয়ায় 2 পরিবারে চরম অশান্তি হয়েছিল। ছেলেকে শোধরাবার জন্য মণিময়দার বাবা একরকম জোর করেই তার সঙ্গে কণিকার বিয়ে দেন, কিন্তু সে বিয়ে মেনে নেননি মণিময়দা। গোপনে নীলিমা বৌদির সঙ্গে যোগাযোগটা রেখেই যাচ্ছিলেন। তারপর একদিন তাকে নিয়ে যৌবনের অসীম দুঃসাহসে কলকাতায় পালিয়ে আসেন। এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে। কথা শেষ করে আচমকা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়েন নীলিমা বৌদি। আমি যে কিছু উত্তর দেব তার সুযোগ পাওয়া যায় না। এরপর নার্সিংহোমে রোজই মণিময়দার খবর নিতে যাই, আর ফুটপাথের দূর প্রান্তে নীলিমা বৌদিকে চোখে পড়ে। কণিকাদের এড়িয়ে তার সঙ্গে কথা বলি। অপারেশনের পরও মণিময়দা সুস্থ হচ্ছেন না, দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সবার চেয়ে, এমনকি কণিকার চেয়েও বেশি উৎকণ্ঠিত নীলিমা বৌদি। দেখেই বোঝা যায় নিয়মিত খান না, রাতের পর রাত হয়তো না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। চেহারা আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন তার দিকে আর তাকানোই যায় না। ভেঙে চুরে দ্রুত তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন। 10 দিন পর নার্সিংহোমেই মারা গেলেন মণিময়দা। সেদিনও নীলিমা বৌদিকে ফুটপাথে দাঁড়িয়ে থাকতে দেখি। চোখ থেকে অবিরাম জলস্রোত বয়ে যাচ্ছে, আর ঠোঁট দুটো সমানে কাঁপছে। শেষবার তাকে দেখতে পাই শ্মশানে। এক ধারে নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। মণিময়দার নশ্বর শরীর আগুনে শেষ হয়ে যাবার পর নীলিমা বৌদিকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি কখন যেন চলে গেছেন। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। এই বিশাল পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্যে তিনি চিরদিনের মতো হারিয়ে গেছেন। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে জানাবেন। আজকে যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বড় উপন্যাসের সাথে সাথে আমি এই চ্যানেলে ছোট গল্প অনেক পাঠ করেছি। আপনারা শুনতে চাইলে প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। আমি প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প অথবা কোনো নতুন উপন্যাস নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।